কুয়াশা মাখা শীতের সকালে পিঠে পায়েস কিংবা মুড়ি মোয়া সামনে নিয়ে অথবা ধোয়া ওঠা চায়ের পেয়ালা হাতে নিয়ে যারা দৃষ্টি রেখেছেন প্রিয় টেলিভিশন RTVর আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দৃষ্টিশক্তির সমস্যা এবং সম্ভাব্য পরামর্শ নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত RTVর সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, চোখের সুস্থতা বা পরিচ্ছন্ন আর স্বচ্ছ দৃষ্টিশক্তির সঙ্গে নিবিড় এক বৈরী সম্পর্ক রয়েছে গ্লোকোমা নামের দৃষ্টিঘাতকের। সময় মতো সঠিক চিকিৎসা না নেওয়া হলে এই গ্লোকোমা থেকেই এক সময় একজন আক্রান্ত ব্যক্তির জীবনে নেমে আসতে পারে স্থায়ী অন্ধত্বের মতো জীবন আধার করা সমস্যাও। সুতরাং খুব প্রাসঙ্গিকভাবেই আজকের পর্বে আমরা আলোচনা করব গ্লোকোমা রোগের চিকিৎসা এবং করণীয় নিয়ে। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন খ্যাতনামা চক্ষুরোগ বিশেষজ্ঞ, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, বিশিষ্ট স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ ডাক্তার হারুনুর রশিদ স্যার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই মিষ্টি সকালে আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আমরা আলোচনা করব গ্লোকোমা রোগের চিকিৎসা এবং করণীয় নিয়ে। এ নিয়ে বিস্তারিত জানার আগে জানতে চাইব যে গ্লোকোমা রোগ বলতে আসলে কি বোঝায়। চলো একটা মডেল দিয়ে বুঝিয়ে দিই। দেখো, গ্লোকোমা এমনই একটি চোখের অসুখ যে অসুখে আমাদের চোখের পেছনের অপটিক স্নায়ু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার সাথে চোখের আভ্যন্তরীণ চাপের একটা গভীর সম্পর্ক রয়েছে। আমরা সকলেই রক্তচাপের কথা জানি। শুধু কি রক্তচাপ, আমাদের মস্তিষ্কের ভেতরেও একটা চাপ রয়েছে, যেটাকে আমরা বলি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার। পেটের ভেতরে একটা প্রেশার, ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার, বুকের ভেতরে প্রেশার, ইন্ট্রাথোরাসিক প্রেশার। তেমনিভাবে আমাদের চোখের ভেতরেও অ্যাকুয়াস হিউমার নামক জলীয় পদার্থ নিরবিচ্ছিন্নভাবে উৎপাদিত হচ্ছে এবং ক্রমাগত সেটি চোখের ভেতরে প্রবাহিত এবং সঞ্চালিত হয়ে নির্গমন পথের ছাঁকনি দিয়ে সেটা বেরিয়ে যাচ্ছে। আর এভাবেই আমাদের চোখের যে আভ্যন্তরীণ চাপ স্বাভাবিক থাকছে এবং স্বাভাবিকভাবে চোখের চাপ সাধারণত 10 থেকে 21 মিলিমিটার অফ মার্কারি বা পারদস্তম্ভের ভেতরেই থাকে এবং একটি সুস্থ চোখের জন্যে আমাদের চোখের চাপ স্বাভাবিক থাকাটা অত্যন্ত জরুরি। চলো আমরা ছবি দিয়েই বুঝে নিই। লক্ষ্য করো, চোখের চতুর্দিকে চাপ পরিলক্ষিত হচ্ছে, কিন্তু চোখের প্রাচীরগুলো শক্তিশালী হওয়াতে সেখানে কোনো ক্ষতির লক্ষণ দেখা যাচ্ছে না। কিন্তু ক্ষতিটা হচ্ছে চোখের পেছনে অপটিক স্নায়ুতে। চলো আমরা দেখে নেই অপটিক স্নায়ু জিনিসটা কি। আমরা পরের ছবিতে আমরা দেখব আমাদের চোখের সাথে মস্তিষ্কের সরাসরি যোগাযোগ রয়েছে 12 লক্ষ জীবন্ত তার দিয়ে। সম্মিলিতভাবে আমরা সেই জীবন্ত তারগুলিকে বলে থাকি অপটিক নার্ভ বা অপটিক স্নায়ু। এই অপটিক স্নায়ুর মাধ্যমেই চোখের সমস্ত তথ্য আমাদের মস্তিষ্কে যায়, মস্তিষ্ক সেগুলোকে বিশ্লেষণ করে, ফলশ্রুতিতে আমরা দেখতে পাই। গ্লোকোমা এই অপটিক স্নায়ুকে আক্রান্ত করে। আমরা পরের ছবিতে আমরা দেখব যে চোখের আভ্যন্তরীণ চাপের ভারসাম্যহীনতার কারণে অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। বাম দিকে দেখো একটি স্বাভাবিক অপটিক স্নায়ু, তার মাঝখানের যে গর্ত, যেটাকে আমরা কাপ বলে থাকি, সেটির আকার স্বাভাবিক রয়েছে, কিন্তু ডান দিকের ছবিতে দেখো গ্লোকোমায় আক্রান্ত হয়ে সেই অপটিক স্নায়ুর যে কাপটি বড় হয়ে গেছে, এটাকে বলে গ্লোকোমেটাস কাপ, এবং ধীরে ধীরে একজন মানুষের দৃষ্টির পরিসীমা সংকুচিত হতে থাকে। পরের ছবিতে আমরা দেখব যে বাম দিকে দেখো এটি স্বাভাবিক দৃষ্টির পরিসীমা এবং ডান দিকে দেখো অগ্রসরমান অবস্থায় গ্লোকোমায় আক্রান্ত একজন রোগীর দৃষ্টির পরিসীমা। এটাকে আমরা বলি টানেল ভিশন বা সুড়ঙ্গ দৃষ্টি, অর্থাৎ একটা সুড়ঙ্গের ভেতর দিয়ে তাকালে একজন মানুষ যতটুকু দেখতে পায়, অগ্রসরমান অবস্থায় একজন গ্লোকোমা রোগী ততটাই দেখতে পায়। ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দর করে বলছিলেন গ্লোকোমা রোগ সম্পর্কে। এই গ্লোকোমা রোগে আসলে কারা আক্রান্ত হয়ে থাকে সাধারণত? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। আসলে গ্লোকোমা যে কোনো মানুষের যে কোনো বয়সে হতে পারে, তবে সাধারণত যাদের বয়স 35 অতিক্রান্ত হয়েছে তারা একটু বেশি ঝুঁকির ভেতরে থাকে। এছাড়া যাদের পরিবারে গ্লোকোমার ইতিহাস রয়েছে, বিশেষ করে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা আছে, বাবা মা, ভাই বোন এবং সন্তান সন্ততিদের মধ্যে এই গ্লোকোমা রোগটি হতে পারে। এছাড়া যাদের ডায়াবেটিস রয়েছে বা উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তাদেরও গ্লোকোমার ঝুঁকি বেশি থাকে। যারা ঘন ঘন মাইগ্রেনের মাথা ব্যথায় ভুগে থাকেন, যাদের কর্নিয়া স্বাভাবিকের তুলনায় একটু পাতলা থাকে, এরাই গ্লোকোমার ঝুঁকির ভেতরে থাকে।
আচ্ছা, আপনি কিন্তু বলেছিলেন যে ৩৫ বছর বয়সের পরই আসলে গ্লোকোমা রোগে সাধারণত আক্রান্ত হয়ে থাকেন রোগীরা। শিশুদেরও কি আসলে গ্লোকোমা রোগ হতে পারে? এটিও অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়। আমরা সবসময় মনে করি যে বড়দেরই হয়তো গ্লোকোমা রোগ হয়, আসলে না, শিশুদেরও গ্লোকোমা হয়। একটি শিশু গ্লোকোমা নিয়ে জন্মগ্রহণ করতে পারে, যেটাকে আমরা বলি কনজেনিটাল গ্লোকোমা। আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিই। আসলে জন্মগত গ্লোকোমার ক্ষেত্রে চোখের আকারটা বেশ বড় মনে হয়। অনেকে এটাকে ডাগর ডাগর চোখের সাথে তুলনা করে থাকেন, কিন্তু এই ডাগর ডাগর চোখের গভীরে এক কান্না লুকিয়ে থাকে। কেননা এই ধরনের শিশুদের চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়তে থাকে, এদের কর্নিয়া বা নেত্রস্বচ্ছ ঘোলা হতে থাকে এবং আলোর প্রতি সংবেদনশীলতা বেড়ে যায়, এবং সময় মতো চিকিৎসা না করলে প্রতিটি শিশুই অন্ধত্ব বরণ করে। আচ্ছা, খুবই দুঃখজনক ব্যাপারটি। গ্লোকোমা রোগের কি আসলে কোনো ধরন আছে, নাকি এটি একটি ধরন? এটি যদি একটু বিস্তারিত বলতেন। আমরা অনেকভাবে গ্লোকোমার শ্রেণীবিন্যাস করতে পারি। একটি তো বলেছি যে জন্মগত গ্লোকোমা, এমনকি জন্মের পরেও গ্লোকোমা রোগ হতে পারে, কৈশোর বয়সে হতে পারে, যেটাকে আমরা জুভেনাইল গ্লোকোমা বলে থাকি, আবার পূর্ণবয়স্কদের গ্লোকোমা। তো সাধারণত গ্লোকোমাকে অন্যভাবেও শ্রেণীবিন্যাস আমরা করে থাকি। আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। একটি হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা বা উন্মুক্ত কোণ বিশিষ্ট গ্লোকোমা। এক্ষেত্রে চোখের সামনের প্রকোষ্ঠের যে কোণটি রয়েছে তার আকার স্বাভাবিক থাকে, কিন্তু ট্রাবিকুলার মেশওয়ার্ক বা যে ছাঁকনি যেটা রয়েছে সেই ছাঁকনির ছিদ্রগুলো ধীরে ধীরে বন্ধ হতে থাকে এবং প্রাথমিক পর্যায়ে কোনো উপসর্গই থাকে না। আরেকটি গ্লোকোমা রয়েছে, আমরা পরের ছবিতে দেখব, ক্লোজড অ্যাঙ্গেল গ্লোকোমা বা বন্ধ কোণ বিশিষ্ট গ্লোকোমা। এই গ্লোকোমার ক্ষেত্রে চোখের সামনের প্রকোষ্ঠের কোণটি ধীরে ধীরে সরু হতে থাকে এবং এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। যেদিন বন্ধ হয়ে যায় হঠাৎ করে চোখের চাপ বৃদ্ধি ঘটে এবং এতটাই তীব্র ব্যথা হয়, চোখ লাল হয়ে যায়, দৃষ্টি কমে আসে, বমি বমি আসে বা অনেক সময় বমি হয়ে যায়, তীব্র মাথা ব্যথা হয় এবং দ্রুত চিকিৎসা না করলে সেই চোখটির দৃষ্টি চিরজীবনের মতো ক্ষতি সাধন হয়। এটি একটি অকুলার এমার্জেন্সি বা আপৎকালীন অবস্থা। এতক্ষণ যে গ্লোকোমার কথা বললাম সেটি হচ্ছে প্রাইমারি গ্লোকোমা বা প্রাথমিক গ্লোকোমা। এর পরের ছবিতে দেখব সেকেন্ডারি গ্লোকোমা। সেটা অনেক কারণে হতে পারে, আমরা কিছু কিছু আলাপ করেছি, যেমন দীর্ঘমেয়াদী জটিলতার কারণে স্টেরয়েড জাতীয় ড্রপ যারা দীর্ঘদিন ধরে চোখে দিচ্ছেন, চোখে টিউমার আছে, অর্থাৎ অন্য কোনো অসুখের কারণে যদি গ্লোকোমা রোগ হয় সেটাকে বলে সেকেন্ডারি গ্লোকোমা। যেমন ধরো ডায়াবেটিসের কারণে যে গ্লোকোমা রোগটি হয়, ডায়াবেটিসের কারণে তুমি জানো চোখের ভিতরে রক্তক্ষরণ হয় এবং সেখান থেকে নিওভ্যাসকুলার গ্লোকোমা হয়। এটি একটি ভয়ানক গ্লোকোমা, এটা ম্যানেজ করা অত্যন্ত কঠিন। ধন্যবাদ স্যার। আপনি কিন্তু বলেছেন যে আসলে দীর্ঘদিন চোখে ছানি পুষে রাখলেও গ্লোকোমা রোগ হতে পারে। তো আসলে ছানির সাথে গ্লোকোমা রোগের সম্পর্কটা কি? গভীর সম্পর্ক রয়েছে, ছবি দিয়ে বুঝিয়ে দেই। দেখো, ছানি পড়া শুরু হলে চোখের ভেতরের লেন্সটি ফুলতে থাকে, আর যখন ফুলতে থাকে তখন চোখের ভেতরে অ্যাকোয়াস হিউমার জলীয় পদার্থের যে সঞ্চালন সেটি বাধাগ্রস্ত হয় এবং হঠাৎ করে চোখের চাপ বৃদ্ধি পায় এবং ছানিজনিত গ্লোকোমা হয়, সেটাকে বলে লেন্স ইনডিউস গ্লোকোমা। সেখানেও তীব্র ব্যথা, যন্ত্রণা, মাথা ব্যথা, বমি হতে থাকে এবং দ্রুত অপারেশন না করলে সেই চোখটি চিরতরে নষ্ট হয়ে যায়। সেই জন্যেই আমি মনে করি ছানি রোগীদের এই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। ছানি বেশি দেরিতে অপারেশন না করে প্রাথমিক পর্যায়ে অপারেশন করাটি শ্রেয়। আপনি বলছিলেন ছানি অপারেশনের কথা। আমরা জানি যে ঢাকা আই কেয়ার হসপিটালে আসলে উন্নত প্রযুক্তির মাধ্যমে আপনারা ছানি অপারেশন করে থাকেন। এই বিষয়ে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাইব। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। ছানির অত্যাধুনিক চিকিৎসা হচ্ছে ফ্যাকোএমালসিফিকেশন বা ফ্যাকো সার্জারি। ছবিতে লক্ষ্য করো, ডান দিকে সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম উইথ ওজিল টর্শনাল টেকনোলজি ফ্রম অ্যালকন ইউএসএ এবং ডান দিকে লক্ষ্য করো হোয়াইট স্টার আইস সিগনেচার ফ্রম জনসন অ্যান্ড জনসন ইউএসএ। অর্থাৎ ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ফ্যাকো যন্ত্রের মাধ্যমে মাত্র 2 মিলিমিটার একটা ছিদ্র করে ছানিটাকে মেশিনে টুকরো টুকরো করে ভেঙে বা গলিয়ে বের করে নিয়ে এসে আমরা চোখের ভেতরে একটি কৃত্রিম নরম ভাঁজ করা লেন্স আমরা বসিয়ে দিই। পরের ছবিতে আমরা দেখব এর সাথে যোগ হয়েছে জাইস ক্যাটারাক্ট সুইট মার্কারলেস ক্যালিস্টয় ডিজিটাল মার্কারলেস সলিউশন, অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে ফ্যাকো সার্জারি। এই ক্ষেত্রে আইওয়েল মাস্টার 700 অপটিক্যাল বায়োমেট্রি, ক্যালিস্টয় এবং লুমেরা 700 অপথ্যালমিক অপারেটিং মাইক্রোস্কোপের মধ্যে একটা সেতু বন্ধনের সৃষ্টি হয় ফোরাম আই কেয়ার ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে এবং এই প্রযুক্তিকে আমরা বলি জাইস ক্যাটারাক্ট সুইট মার্কারলেস। ফলে ফ্যাকো সার্জারি অত্যন্ত নিখুঁত এবং নির্ভুল হয়। ধন্যবাদ স্যার। আপনি বলছিলেন গ্লোকোমা রোগের চিকিৎসা এবং করণীয় এই বিষয়টি সম্পর্কে আপনার কাছে অনেকগুলো তথ্য আমরা জানতে পারছিলাম, কিন্তু সময় হয়ে গেছে একটি ছোট্ট বিরতির। আমাদের সঙ্গেই থাকবেন, আমরা বিরতির পরে ফিরব। নিশ্চয়ই। দর্শক, গ্লোকোমা রোগের চিকিৎসা এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হচ্ছে
আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। সঙ্গে আছেন দীর্ঘদিন গ্লোকোমা সচেতনতা নিয়ে কাজ করা দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক, ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, বিশিষ্ট ল্যাসিক, ফ্যাকো, স্মাইল ও গ্লোকোমা বিশেষজ্ঞ ডাক্তার হারুন রশিদ স্যার। আলোচনার বাকি অংশে ফিরবার আগে এখন সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি। ফিরব দ্রুতই, আমাদের সঙ্গেই থাকবেন। বিরতি শেষে আবারও স্বাগত সবাইকে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। আজকের বিশেষ আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকা আই কেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট, বিশিষ্ট স্মাইল, ল্যাসিক, ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ ডাক্তার হারুন রশিদ স্যার। ফিরছি আলোচনায়। বিরতিতে যাবার আগে স্যার বলছিলেন আসলে গ্লোকোমা রোগ কী ধরনের আছে, এর সাথে ছানির কী ধরনের সম্পর্ক আছে এবং ছানি চিকিৎসা সম্পর্কে আপনি আমাদের বলছিলেন। গ্লোকোমা রোগ আসলে আপনারা কিভাবে শনাক্তকরণ করেন? গ্লোকোমা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা খুবই কঠিন কাজ বা সবচেয়ে জরুরি কাজ, কেননা গ্লোকোমাতে যে ক্ষতি হয় সেটা আর কখনো ফিরে আসে না। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। সঠিক উপায়ে চোখের চাপ পরিমাপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ছবিতে লক্ষ্য করছো যে শিওর্টস টনোমিটার, অ্যাপ্লানেশন টনোমিটার, পার্কিন্স টনোমিটার, টনো পেন। এর পরের ছবিতে আমরা দেখব, আমরা বলেছি যে কর্নিয়া যাদের পাতলা তাদের এই গ্লোকোমার সম্ভাবনা বেশি থাকে। সেই কর্নিয়ার পুরুত্ব বা তার বেধ পরিমাপ করবার জন্য আমরা প্যাকিমিটার ব্যবহার করে থাকি। এর পরের ছবিতে আমরা দেখব সবচেয়ে সর্বশেষ প্রযুক্তির চোখে চাপ পরিমাপ করবার যে যন্ত্র, তার নাম হচ্ছে কর্ভিস এসটি। এই কর্ভিস এসটির মাধ্যমে আমরা কর্নিয়ার থিকনেস বা পুরুত্ব আমরা যেমন পেতে পারি, এর পাশাপাশি বায়োমেকানিক্যালি কারেক্টেড চোখের চাপ আমরা পরিমাপ করতে পারি। এটি বাংলাদেশে একমাত্র আমরা আমাদের হসপিটালে ব্যবহার করছি। এর পরের ছবিতে আমরা দেখব আমরা অপটিক ডিস্কের একটা ইমেজিং করি কালার ফান্ডাস ফটোগ্রাফির মাধ্যমে। এর পরের ছবিতে আমরা দেখব, আমরা বলেছি যে গ্লোকোমা আমাদের দৃষ্টির পরিসীমাকে আক্রান্ত করে। হামফ্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিসের মাধ্যমে আমরা দৃষ্টির পরিসীমা বিশ্লেষণ করি। যেমন ছবিতে দেখো, দৃষ্টি পরিসীমার উপরিভাগ আক্রান্ত হয়েছে এবং নিচের ছবিতে লক্ষ্য করো দৃষ্টির পরিসীমা চতুর্দিক থেকে আক্রান্ত হয়ে সুড়ঙ্গ দৃষ্টি হয়ে গেছে। এর পরের ছবিতে আমরা দেখব অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফির মাধ্যমে আমরা অপটিক স্নায়ুর স্ক্যানিং করে থাকি। পরের ছবিতে আমরা দেখব, আমরা বলেছি দু ধরনের গ্লোকোমা রয়েছে, একটি উন্মুক্ত কোণ বিশিষ্ট আর একটি বন্ধ কোণ বিশিষ্ট গ্লোকোমা। এই দুটোর পার্থক্য নির্ধারণে আমরা ক্লিনিক্যালি গনিওস্কোপ ব্যবহার করতে পারি। এর পরের ছবিতে আমরা দেখব, উপরের ছবিতে লক্ষ্য করো উন্মুক্ত কোণ এবং নিচের ছবিতে লক্ষ্য করো যে সরু কোণ। এর পরের ছবিতে আমরা দেখব ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা এবং ক্লোজড অ্যাঙ্গেল গ্লোকোমার মধ্যে পার্থক্য নির্ধারণের জন্য সর্বশেষ প্রযুক্তির আমরা ইউবিএম আমরা ব্যবহার করতে পারি। ধন্যবাদ স্যার। গ্লোকোমা রোগের চিকিৎসা সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন। গ্লোকোমা নিরাময়যোগ্য নয়, কিন্তু নিয়ন্ত্রণযোগ্য। আমি ছবি দিয়ে বুঝিয়ে দেই যে গ্লোকোমা চিকিৎসার মূল ভিত্তি হচ্ছে চোখে ড্রপ দেওয়ার মাধ্যমে বা ঔষধের মাধ্যমে। ছবিতে লক্ষ্য করো প্রোস্টাগ্ল্যান্ডিন অ্যানালগ, বেটা ব্লকার্স, আলফা অ্যাগনিস্ট, কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর্স, মায়োটিক এজেন্টস, অনেক ধরনের ড্রপ রয়েছে। আমরা প্রথমেই চোখের চাপ কমাবার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করে থাকি এবং সেই লক্ষ্যেই এক বা একাধিক ড্রপ বা ট্যাবলেট আমরা মুখে সেবন করি। আমি ছবি দিয়ে বুঝিয়ে দেই, অনেক সময় অনেকগুলো ড্রপ ব্যবহার করতে হয়। সেই জন্যে আমরা গ্লোকোমাতে ফিক্সড ড্রাগ কম্বিনেশন, অর্থাৎ কয়েকটি উপাদান একটা ড্রপের ভেতরেই থাকে, ফলে ওষুধের সংখ্যা কমে আসে এবং ঔষধের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটাও কমে যায়। এর পরের ছবিতে আমরা দেখব গ্লোকোমার লেটেস্ট কিছু ওষুধ বাংলাদেশে বেরিয়েছে, রোকাইনেজ ইনহিবিটর্স। যেমন রোপ্রেসা নামে বাইরে পাওয়া যায়, আমাদের দেশে নেসুডিল নামে পাওয়া যায়। অর্থাৎ এই গ্লোকোমার ঔষধগুলো চোখের চাপ 30 থেকে 40% কমিয়ে রাখে। ধন্যবাদ স্যার। গ্লোকোমা যেহেতু আমরা জানি যে এটি সারা জীবনের অসুখ, আপনিও তাই বললেন, একজন রোগী কিভাবে এই গ্লোকোমা রোগের সাথে বসবাস করবেন যদি একটু বলতেন। একজন ডায়াবেটিস রোগী যেমন সারা জীবন ডায়াবেটিসের সাথে বসবাস করেন, একজন গ্লোকোমা রোগীও ঠিক তেমনিভাবে সারা জীবন গ্লোকোমা রোগের সাথে বসবাস করতে পারেন। দরকার হচ্ছে নিয়মিত চোখে ড্রপ চালিয়ে যাওয়া, প্রয়োজন হচ্ছে নিয়মিত চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে চোখ পরীক্ষা করানো এবং চোখের চাপ পরিমাপ করা। তাহলে অত্যন্ত
সুন্দরভাবে একজন রোগী সারা জীবন গ্লোকোমা রোগের সাথে আমৃত্যু বসবাস করতে পারেন। ধন্যবাদ স্যার। আমাদের আজকের অনুষ্ঠানে যেসব গ্লোকোমা রোগীরা আপনার এই অনুষ্ঠান দেখছে তাদের প্রতি আপনার উপদেশ কি থাকবে? প্রথমত, আপনার চোখে গ্লোকোমা রোগ ধরা পড়েছে এই কথাটি শুনে আপনি আতঙ্কিত হবেন না, আপনি ঘাবড়াবেন না। নিয়মিত চক্ষু বিশেষজ্ঞের কাছে যাবেন, চোখ পরীক্ষা করাবেন, চোখে চাপ পরিমাপ করাবেন এবং প্রতিবার বিশেষজ্ঞকে আপনি জিজ্ঞাসা করবেন যে স্যার আজকে আমার চোখের চাপ কত। অর্থাৎ গ্লোকোমা রোগটার চিকিৎসার সাথে আপনার নিজেকেও সম্পৃক্ত হতে হবে এবং নিয়মিত নির্দিষ্ট সময়ে চোখে ড্রপ দিতে হবে। কখনো ভুলে গেলেও যখনই মনে পড়বে তখনই আপনাকে ড্রপটা দিয়ে ফেলতে হবে। কোথাও বেড়াতে গেলে ড্রপ সাথে নিয়ে যেতে হবে, চিকিৎসকের ব্যবস্থাপত্র সাথে নিতে হবে। আমি সবসময় বলে থাকি যে খাওয়া খেতে ভুলে গেলেও ড্রপ দেওয়া ভুললে চলবে না। একটি ড্রপ শেষ হবার 1 সপ্তাহ আগে আরেকটি ড্রপ কিনে রাখতে হবে। ধন্যবাদ স্যার। গ্লোকোমা রোগের চিকিৎসা এবং করণীয় নিয়ে আপনার কাছে অনেকগুলো তথ্য আমরা শুনতে পারছি আজকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ, আরটিভির সকল দর্শক এবং আরটিভিকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দৃষ্টিঘাতক গ্লোকোমাকে প্রতিহত করতে যে লক্ষণগুলো নিয়ে আজ আমরা আলোচনার চেষ্টা করেছি তার মূল উদ্দেশ্যই হলো চোখের এই সমস্যাগুলো দেখা দেওয়া মাত্রই আমাদের একজন বিজ্ঞ চক্ষু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসাটিও নিতে হবে। সবার জন্য গ্লোকোমা মুক্ত সুস্থ সুন্দর স্বস্তিময় জীবনের প্রত্যাশায় আজ বিদায় নেব, কিন্তু যেতে যেতে পরামর্শ কিন্তু একটি, আপনার চোখ সুস্থ রাখুন, দৃষ্টি স্বচ্ছ রাখুন। সবার জন্য শুভকামনা।